রক্তে ভেসে যাচ্ছে ঘরের মেঝে, আর তার মাঝে চিত হয়ে পড়ে আছে হতভাগ্য আহত মেয়েটা। কামড়ে মেয়েটার ডান কাঁধের বেশ খানিকটা মাংস তুলে ফেলেছে চিতাটা। পেটের কাছটায়ও কামড়ের গভীর ক্ষতচিহ্ন রয়েছে কয়েকটা। ওখানটায় কামড়ে ধরেই মেয়েটাকে হিঁচড়ে বের করে নিয়ে যাচ্ছিল চিতাটা। মেয়েটার ডান স্তন ও তার নিচের মাংস ধারালো নখ দিয়ে চিরে ফালা ফালা করে ফেলেছে হারামি জানোয়ারটা। ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেছে শাড়ি ব্লাউজ। দেখেই বুঝতে পারলেন অ্যান্ডারসন, তার সঙ্গে আনা সাধারণ ফার্স্ট এইড কিটের ওষুধপত্র ব্যবহার করে ওই মারাত্মক ক্ষতগুলোর কিছুই করা যাবে না। তবুও পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে ক্ষতগুলোকে ভালো মতো ধুয়ে একটা পুরনো পরিষ্কার শাড়ি ছিঁড়ে মেয়েটার কাঁধ, বুক আর পেটে ব্যান্ডেজ বেঁধে দিলেন তিনি। এরপর দড়ির খাটিয়ায় করে বয়ে এনে আহত মেয়েটাকে অ্যান্ডারসনের গাড়িতে তুলে দিল তার বাবা, 2 ভাই আর গাঁয়ের 3 জন স্বেচ্ছাসেবী লোক। গাড়ির পেছনের সিটে মেয়েটাকে যতদূর সম্ভব আরাম করে শুইয়ে দিয়ে তার বাপ ভাই সহ এখান থেকে সবচেয়ে কাছের কানকানহালি হাসপাতালের দিকে রওনা দিলেন অ্যান্ডারসন। ভোর 3:30টার দিকে কানকানহালি হাসপাতালে পৌঁছে ঘুম থেকে ডাক্তারকে ডেকে তুলে তার হাতে আহত মেয়েটাকে তুলে দিলেন অ্যান্ডারসন। অতিরিক্ত রক্তক্ষরণে অত্যন্ত কাহিল হয়ে পড়েছে মেয়েটা। অবস্থা খুবই আশঙ্কাজনক। 4:30টার দিকে কানকানহালি ট্রাভেলার্স বাংলোতে গিয়ে রক্তে ভেজা জামা কাপড় খুলে ঠান্ডা পানিতে গোসল করে নিলেন অ্যান্ডারসন। সাথে শুকনো কাপড় নেই। তাড়াহুড়োয় সঙ্গম ডাক বাংলোতেই ফেলে রেখে এসেছেন স্যুটকেসটা। বাধ্য হয়ে বাংলোর দারোয়ানের কাছ থেকে একটা চাদর আর একটা ধুতি চেয়ে নিয়ে পরে নিলেন তিনি। কাঠভরে পোস্ট অফিসের দরজায় ধাক্কা দিয়ে দিয়ে পোস্টমাস্টারের ঘুম ভাঙালেন অ্যান্ডারসন। গজগজ করতে করতে দরজা খুলে দিল পোস্টমাস্টার। অসময়ে ঘুম ভাঙানোর জন্য ক্ষমা চেয়ে নিয়ে ব্যাঙ্গালোরে তার অফিসে আরও 4 দিনের লিভ এক্সটেনশনের জন্য একটা জরুরি টেলিগ্রাম করে দিতে বললেন পোস্টমাস্টারকে। টেলিগ্রাম করা হয়ে গেলে ইচ্ছে করেই যা ফিস তার চেয়ে বেশি টাকা মাস্টারের হাতে গুঁজে বাইরে বেরিয়ে এলেন তিনি। বাংলোয় ফিরে দেখলেন তার জন্য অপেক্ষা করছে আহত মেয়েটার ছোট ভাইটা। দুগাল বেয়ে নেমেছে তার অশ্রুর ধারা। কাঁদতে কাঁদতেই জানালো ছেলেটা একটু আগে মারা গেছে তার বোন। এর খানিক পরেই সেখানে এসে হাজির হলো মৃত মেয়েটার বাবা। ছেলের মতো সেও কাঁদতে কাঁদতেই অনুরোধ করল অ্যান্ডারসনকে দয়া করে তিনি যেন তার গাড়িতে করে লাশটাকে সঙ্গমে পৌঁছে দেন। সেখানে কাবেরীর কূলে চিতায় তোলা হবে মেয়েটার লাশ। তারপর ভস্মীভূত ছাইগুলো ভাসিয়ে দেওয়া হবে নদীর পানিতে। মায়ের কোলে ঠাঁই না পেলে নাকি কোনোদিনও শান্তি পাবে না অপঘাতে মরা মেয়েটার আত্মা। এই করুণ আবেদন এড়ানো যায় না। অতএব লাশটাকে গাড়িতে বয়ে নিয়ে যেতে রাজি হলেন অ্যান্ডারসন। তাছাড়া এমনিতেও সঙ্গমেই ফিরে যাচ্ছেন তিনি। প্রতিজ্ঞা করেছেন চিতাটার শেষ না দেখে কিছুতেই ফিরবেন না সেখান থেকে। অ্যান্ডারসন চলে যাচ্ছেন শুনে তার ধুতি চাদর ফেরত চাইল বাংলোর দারোয়ান। অগত্যা সেগুলো খুলে দিয়ে আবার রক্তমাখা জামা কাপড়গুলো পরেই মৃত মেয়েটার বাপ ভাই সহ এসে গাড়িতে উঠলেন অ্যান্ডারসন। প্রথমেই হাসপাতালে গিয়ে পেছনের সিটে তুলে নিলেন মেয়েটার লাশ। কাছাকাছি পুলিশ স্টেশন থেকে ডেথ রিপোর্ট লেখালেন পুলিশের খাতায়। তারপর ফিরে চললেন সঙ্গমের দিকে। কাবেরীর তীরে শ্মশান ঘাটে লাশটাকে নামিয়ে দিয়ে বাংলোয় ফিরে চললেন অ্যান্ডারসন। পথে এক জায়গায় গাড়ি থামিয়ে একটা পুকুরে নেমে জামা কাপড়ের রক্ত ধুয়ে গোসল করে নিলেন। বাংলোয় ফিরে ঠান্ডা খাবার এবং 2 মগ চা খেয়ে দুপুরের খাওয়া সেরে বারান্দায় একটা ইজি চেয়ার পেতে তাতে আধশোয়া হয়ে ধূমপান করতে করতে সামনের দূরের অপূর্ব প্রাকৃতিক শোভা দেখতে লাগলেন। মনের মধ্যে চলেছে চিন্তা, কি করে মারা যায় চিতাটাকে। পুরো 4টে দিন আর 5টা রাত আছে অ্যান্ডারসনের হাতে। যা কিছু করার করতে হবে এই সময়ের মধ্যেই। কিন্তু কি করবেন তিনি? পশুর টোপের দিকে ফিরেও তাকায় না এই মানুষ খেকো চিতাটা। বিস্তৃত এলাকা জুড়ে এটার রাজত্ব। আর সবচেয়ে বড় কথা, দুর্ধর্ষতার চরমে পৌঁছে গেছে এটা। রাতের বেলা বেড়া ভেঙে ঘরে ঢুকে মানুষ ধরে নিয়ে যাবার সাহস এবং বুদ্ধিও অর্জন করে ফেলেছে ইতিমধ্যে। কি করে যে ঠেকাবেন চিতাটাকে এই সমস্যা নিয়ে ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লেন তিনি এক সময়ে। বেলা 3টার দিকে ঘুম ভেঙে গেল অ্যান্ডারসনের। ঘুমের মধ্যেই সমস্যাটার সমাধান করে ফেলেছে তার অবচেতন মন।
ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই তাই সমাধানটা মনে মনে পর্যালোচনা করে দেখতে লাগলেন তিনি। গ্রামটা ছোট্ট, বড়জোর ডজনখানেক ঘর আছে এখানে। গায়ের মধ্যে দিয়ে চলে যাওয়া একমাত্র রাস্তাটা দুধারে অবস্থিত সব কটা ঘর। রাস্তার দক্ষিণ মাথায় নদীর কাছাকাছি একটা গোশালা আছে। গোশালা বলতে 100 বর্গ গজ জায়গা বাঁশ আর কাঁটালতা দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। সম্মিলিতভাবে তৈরি করেছে এটা গাঁয়ের লোকে। এই গোশালার পূব পাশে প্রায় গায়ে গায়ে লেগে আছে চিতার হাতে নিহত কুকুরের মালিকের ঘরটা। মালিক মারা যাওয়ার পরও ওই ঘরেই থাকে কুকুর 4টে। গোশালার ভেতর গরুর পালের মধ্যে গিয়ে বসলে বেশ নিরাপদে থাকা যায়, কারণ চিতাটা এলে অশান্ত হয়ে উঠে হুঁশিয়ারি জানাতে শুরু করবে গরুর পাল। তাছাড়া পাশের ঘরের কুকুরগুলো চেঁচিয়ে উঠে বিপদ সংকেত জানাবে। গোশালার ভেতরে বসে চিতার অপেক্ষা করার পরিকল্পনাটা বেশ পছন্দ হলো অ্যান্ডারসনের। উঠে পড়ে হাত মুখ ধুয়ে রাতের জন্য তৈরি হতে শুরু করলেন তিনি। খাকি রঙের একটা বালাক্লা বা টুপি পরে নিলেন। মাথাটাকে শিশির থেকে রক্ষা করবে এটা। গায়ে চড়ালেন গরম জামা কাপড়। সাথে নিলেন বিস্কুট, ফ্লাস্ক ভর্তি গরম চা, পাইপ, তামাক আর অবশ্যই সবচেয়ে দরকারি জিনিস রাইফেলটা। 6টা বাজেনি তখনও, কিন্তু গায়ের সবকটা ঘরের দরজা বন্ধ হয়ে গেছে এর মধ্যেই। ভেতরে ঢুকে গোশালার ঠিক মাঝখানে জায়গা করে নিলেন অ্যান্ডারসন। তার কাছ থেকে চারদিকেই বেড়ার দূরত্ব 50 গজের মতো। আশপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে শখানেক ছোট বড় নানা আকারের গরু। প্রথম প্রথম অ্যান্ডারসনের উপস্থিতি মেনে নিতে চাইল না গরুর দল। গলায় পিঠে হাত বুলিয়ে ওদের বন্ধু হতে চাইলেন তিনি, কিন্তু সহজে তা হতে চাইল না তারা। মাটিতে নামিয়ে রাখা তার ফ্লাস্কটা লাথি মেরে প্রায় ভেঙেই দিয়েছিল একটা গরু। একজোট হয়ে তেড়ে এলো কয়েকটা ষাঁড়। অ্যান্ডারসনের চারপাশে ঘিরে দাঁড়িয়ে তাকে গুতোবার ভঙ্গি করল। চকচকে চোঙ আর শিংগুলোর দিকে তাকিয়ে প্রমাদ গুনলেন অ্যান্ডারসন। তাড়াহুড়ো না করে এক জায়গায় স্থির দাঁড়িয়ে থেকে জিভ দিয়ে নানা রকম শব্দ করে থামাবার চেষ্টা করলেন ষাঁড়গুলোকে। অ্যান্ডারসনের কাছ থেকে কোনো রকমের বিপদের সম্ভাবনা নেই দেখে আস্তে আস্তে শান্ত হয়ে নিজের নিজের জায়গায় ফিরে গেল ওগুলো। 1 ঘন্টা যেতে না যেতেই গরুর দল তার বন্ধু হয়ে গেল। ধীরে ধীরে গড়িয়ে চলছে প্রহরগুলো। চারপাশে বিরাজ করছে অখণ্ড নীরবতা। গরুগুলো ঘুমিয়ে পড়েছে। মাঝে মধ্যে ঘুমের ঘোরেই গোঁ গোঁ করে উঠে নীরবতা ভাঙছে 2-1টা গরু। অ্যান্ডারসনের গা ঘেঁষে শুয়ে পড়েছে একটা গাই, বোধহয় উষ্ণ স্পর্শের লোভেই। হঠাৎ ঘাড়ের কাছে কিসে কুট করে কামড় মারতেই উহ করে উঠলেন অ্যান্ডারসন। ঘাড়ের কাছে চুলকালেন বার কয়েক। মিনিট খানিক পরই আবার বাঁ হাতের উল্টো পিঠে একই ধরনের ব্যথা অনুভব করলেন তিনি। এবারে বুঝতে পারলেন ব্যাপারটা। ডাঁশ! সর্বনাশ! এ পোকা থাকলে তো চুপ করে বসা যাবে না। ক্রমেই বাড়ছে তাদের কামড়। গায়ের যেখানেই খোলা জায়গা পাচ্ছে সেখানেই এসে কামড় বসাচ্ছে অসংখ্য পোকা। এক ধরনের রক্তপায়ী পোকাকে বলা হয় ডাঁশ। বারবার গায়ের এখানে ওখানে চাপড় মারছেন আর চুলকাচ্ছেন অ্যান্ডারসন, কিন্তু তাতে লাভ হচ্ছে না কিছু, বরং চুলকানি আরও বেড়ে যাচ্ছে। পরনের কাপড় দিয়েই টেনে টুনে শরীরের খোলা জায়গাগুলো ঢাকার চেষ্টা করলেন তিনি। ডাঁশগুলোর জ্বালায় সময় যেন আরও দীর্ঘ মনে হচ্ছে অ্যান্ডারসনের কাছে। রাত 1টা বাজতেই গায়ের উত্তরের ছোট্ট পাহাড়টার ওপর থেকে ঘন্টার মতো শব্দ করে ডেকে উঠল একটা সম্বর হরিণী। একটানা ডেকেই চলেছে হরিণীটা। একটু পরেই হরিণীটার সঙ্গে গলা মিলিয়ে পাহাড়ের পাদদেশের নালাটার কাছ থেকে ডাকতে শুরু করলো একটা কাঁকড়। সম্বরের ডাক থেমে গেছে, কিন্তু ডাকতে ডাকতে ক্রমশ পাহাড়ের উপর উঠে যাচ্ছে কাঁকড়টা। অর্থাৎ হরিণ দুটোর পক্ষে বিপজ্জনক প্রাণীটা পাহাড়ের নিচ দিকে হেঁটে যাচ্ছে। আরো 20 মিনিট পর চেঁচিয়ে বিপদ সংকেত জানাতে শুরু করলো চিতল হরিণের দল। পাহাড়ের গোড়া থেকে শুরু করে নদীর ধার পর্যন্ত চলে যাওয়া জঙ্গলের ভেতর থেকে ডাকছে ওগুলো। নিশ্চয়ই নৈশ অভিযানে বেরিয়েছে কোনো বাঘ বা চিতা। আর কয়েক মিনিট পরই বোঝা যাবে জানোয়ারটা কি। নিকষ কালো অন্ধকারে ঢেকে গেছে এখানে প্রকৃতি। ঠিক এই সময় হঠাৎ চঞ্চল হয়ে উঠল গরুগুলো। আস্তে আস্তে দাঁড়িয়ে উঠছে সব কটাই। অ্যান্ডারসনের গা ঘেঁষে শোয়া গরুটা উঠে দাঁড়াতেই তিনিও নড়ে উঠলেন।
নাক দিয়ে চাপা শব্দ করতে শুরু করলো কয়েকটা ষাঁড়। প্রত্যেকটা গরুরই লক্ষ্য গায়ের ভেতর দিয়ে বেরিয়ে আসা পথটার দিকে। ভীষণ চঞ্চল হয়ে উঠেছে সব কটা গরু। আস্তে আস্তে সরে যাচ্ছে খোয়ারের নদীর দিকের বেড়ার কাছে, যেন পথটার দিক থেকেই বিপদ আশা করছে ওরা। প্রচন্ড জোরে চেঁচাতে শুরু করেছে পাশের ঘরের 4টে কুকুর। পথের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বিপজ্জনক জানোয়ারটার অপেক্ষা করতে থাকলেন অ্যান্ডারসন। গাঢ় অন্ধকারে কিছুই দৃষ্টিগোচর হচ্ছে না অ্যান্ডারসনের। যে কোনো রকম সন্দেহজনক শব্দ শোনার জন্য কান খাড়া করে রেখেছেন তিনি। কিন্তু কুকুরের প্রচণ্ড ঘেউ ঘেউ আর গরুর চাপা ম ম শব্দ ছাপিয়ে কোনো শব্দ তার কানে পৌঁছানোর আশা খুবই কম। তবুও তিনি শুনলেন কাঠের গায়ে নখের আঁচড়ের মৃদু শব্দ। আস্তে আস্তে বাড়ছে তা। বোধহয় অধৈর্য হয়ে উঠছে শব্দ সৃষ্টিকারী। আওয়াজটা কোন দিক থেকে আসছে কান পেতে শোনার চেষ্টা করলেন অ্যান্ডারসন। হঠাৎই বুঝে ফেললেন তিনি, রাস্তার দিক থেকে হচ্ছে শব্দটা, এবং হচ্ছে চিতাটার কোনো ঘরে দরজা আঁচড়াবার ফলেই। গরুগুলোর পাশ কাটিয়ে দ্রুত গোশালার বেড়ার কাছে এগিয়ে গিয়ে রাইফেলের নলের মুখ শব্দের উৎসের দিকে ফিরিয়ে টর্চের সুইচ টিপে দিলেন অ্যান্ডারসন। কিন্তু কিছুই নজরে পড়ল না তার। ঠিক সেই মুহূর্তে ওদিকের একটা ঘরের ভেতর থেকে শোনা গেল মানুষের ভয়ার্ত গলার চিৎকার। বেড়া ভেঙে ঘরে ঢুকে নিশ্চয়ই কোনো লোককে আক্রমণ করেছে মানুষ খেকোটা, ভাবলেন অ্যান্ডারসন। বিন্দুমাত্র দেরি না করে তিনি ছুটলেন বাঁশ এবং কাঁটালতা দিয়ে তৈরি গোশালার একমাত্র দরজাটার দিকে। বিকেলে গোশালায় ঢুকেই দরজাটায় একটা ভারী ইংরেজি শব্দ ওয়াইয়ের আকৃতির গাছের ডাল দিয়ে ঠেকা দিয়ে দিয়েছিলেন, আর গাছের ডালের ঠেকা মজবুত করার জন্য তার গোড়ায় ফেলে রেখেছিলেন একটা বড় পাথর। এগুলোর সাহায্যেই দরজাটা বন্ধ করে গায়ের লোকে। এই তাড়াহুড়োর সময় ডাল আর পাথর সরিয়ে দরজা খুলতে বেশ বেগ পেতে হলো অ্যান্ডারসনকে। বাইরে বেরিয়ে এসে গোশালার দরজার গায়ে পিঠ ঠেকিয়ে দাঁড়ালেন অ্যান্ডারসন। এতে পেছন থেকে আক্রান্ত হবার ভয় নেই। টর্চের আলো ফেলে ভালোমতো আশপাশটা পরীক্ষা করে দেখলেন, কিন্তু কিছুই চোখে পড়ল না তার। যেন হাওয়ায় মিলিয়ে গেছে চিতাটা। ঠিক এই সময় গায়ের দিক থেকে আবার শোনা গেল মানুষের চিৎকার। হঠাৎ মনে হলো অ্যান্ডারসনের, তাই তো, ঘরের ভেতরেই থেকে গিয়ে লোকগুলোকে মারছে না তো চিতাটা? অসম্ভব কি! সঙ্গে সঙ্গেই তিনি ছুটলেন। অত্যন্ত সতর্কভাবে পার হয়ে এলেন গোশালা আর রাস্তার পাশের ঘরটার মাঝখানের 20 গজ দূরত্ব। ধাক্কা দিয়ে বুঝতে পারলেন অ্যান্ডারসন ভেতর থেকে শক্ত করে বন্ধ করা আছে দরজাটা। ভেতরের লোকজনকে তিনি ডাকলেন। নিজেদের মধ্যে হট্টগোলের জন্য প্রথমে তার ডাক শুনতে পেল না কেউ। আবার ডাকলেন অ্যান্ডারসন, তারপর আবার। বার কয়েক চেঁচিয়ে ডাকার পর তার ডাক শুনতে পেল লোকগুলো। একজন জানতে চাইল এত রাতে কে ডাকাডাকি করছে, মানুষ নাকি ভূত। আরে না না, ভূত না, আমি মানুষই, শিকারী, উত্তর দিলেন অ্যান্ডারসন। কিন্তু বিশ্বাস করল না লোকগুলো। বলল, মোটেই বিশ্বাস হচ্ছে না। এইমাত্র দরজা আঁচড়াচ্ছিল চিতাটা, এর মাঝেই সে চলে গেল এবং তার জায়গা দখল করলো একটা মানুষ। নিজেদের মধ্যে কিছুক্ষণ আলোচনা করলো তারা। একজন তো আরেকজনকে বলেই ফেলল, খবরদার গোবিন্দ, দরজা খুলবি না, চিতাটাই মানুষের রূপ ধরে ডাকাডাকি করছে, দরজা খুলেছিস কি ঘাড় মটকে দেবে। অন্যরাও সমর্থন করলো কথাটা। তারপর আগের লোকটাই চেঁচিয়ে অ্যান্ডারসনকে বলল, তুমি যেই হও না কেন বাবু, ভোরের আগে দরজা খুলছি না। বিপদে পড়ে গেলেন অ্যান্ডারসন। লোকগুলোর কথা শুনে আরো নিশ্চিত হলেন তিনি, একটু আগে দরজা আঁচড়ানোর শব্দ করছিল চিতাটাই। আশেপাশেই কোথাও লুকিয়ে আছে হয়তো ওটা, সুযোগ খুঁজছে আক্রমণের। মাঝখানের 20 গজ খোলা জায়গা পেরিয়ে গোশালায় যাওয়া তার পক্ষে সবচেয়ে বিপজ্জনক কাজ। এখানেই দরজার দিকে পিঠ দিয়ে বসে ভোরের অপেক্ষা করবেন, কিন্তু সেটা মোটেই নিরাপদ নয়। কি করবেন ভাবতে ভাবতে দরজার ওপর টর্চের আলো ফেললেন তিনি। দরজার গায়ে চিতার নখের স্পষ্ট আঁচড়ের চিহ্ন দেখা যাচ্ছে। চারপাশে আর একবার টর্চের আলো ফেলে দেখে গোশালায় ফিরে যাওয়াই স্থির করলেন অ্যান্ডারসন। অতি সাবধানে এক পায়ে গিয়েই ঘুরে ঘুরে টর্চের আলোয় আশপাশটা দেখে নিতে নিতে এগুতে শুরু করলেন তিনি। 20 গজ পথ যেন ফুরোতেই চাইছে না, 20 মাইলের মতো মনে হচ্ছে।
দেহের স্নায়ুমণ্ডলীর 12টা বাজিয়ে দিয়ে শেষ পর্যন্ত অবশ্য নিরাপদেই গোশালায় ফিরতে পারলেন তিনি। ভেতরে ঢুকে দরজা বন্ধ করে ডাল আর পাথরের সাহায্যে তা ঠেকা দিয়ে রেখে ফিরে এলেন আগের জায়গায়। তৃষ্ণায় শুকিয়ে উঠেছে অ্যান্ডারসনের গলা। এ সময় একটু চা হলে মন্দ হয় না। ফেলে যাওয়া ফ্লাস্কটা টর্চের আলোয় খুঁজে পেলেন ঠিকই, কিন্তু চা আর খাওয়া হলো না। হুড়োহুড়ির সময় পা দিয়ে মারিয়ে ওটাকে চ্যাপ্টা করে দিয়েছে গরুর দল। বিস্কুটের প্যাকেটটার অবস্থাও শোচনীয়। তালগোল পাকানো প্যাকেটের ভেতর থেকে একটা বিস্কুটও উদ্ধার করা যাবে না। ভাগ্যিস পকেটেই ছিল পাইপটা, না হলে ওটাও যেত। একটা গাইয়ের গায়ে হেলান দিয়ে বসে পাইপ টানতে টানতেই বাকি রাতটা কাটিয়ে দেওয়া মনস্থ করলেন তিনি। পরদিন ভোরে হতাশ মন আর শ্রান্ত শরীর নিয়ে বাংলোয় ফিরে এলেন অ্যান্ডারসন। ডাঁশের কামড়ে ছোট ছোট ক্ষত হয়ে আছে শরীরের এখানে ওখানে। ভীষণ চুলকাচ্ছে ক্ষতগুলো। আগামী 10 দিন পর্যন্ত এগুলো তাকে ভোগাবে, এটা সুনিশ্চিত। ঠান্ডা পানিতে স্নান সেরে রুটি, মাখন, বেকন আর চা খাবার পর ঘুমোতে চললেন অ্যান্ডারসন। বেলা 12টায় ঘুম থেকে উঠে খেয়ে নিয়ে আবার শুলেন। উঠলেন বিকেল 3টে। সারা রাতের ক্লান্তি দূর হয়ে গিয়ে ঝরঝরে মনে হচ্ছে শরীর ও মন। বারান্দায় বসে চা খেতে খেতে রাতের জন্য নতুন পরিকল্পনায় মন দিলেন তিনি। গরুর সাথে আবার গোশালায় রাত কাটানো অসম্ভব। গত রাতের মতো এ রাতেও ডাঁশের কামড় খেলে টিক ফিভার না হয়ে যাবেই না। তবে গরু আর কুকুর মিলে আগেভাগেই চিতা সম্পর্কে হুঁশিয়ার করে দেওয়ার ব্যাপারটা লোভনীয়। ভাবতে ভাবতেই নতুন পরিকল্পনাটা মাথায় এলো অ্যান্ডারসনের। এতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। অর্থাৎ গরু আর কুকুরের সাহায্যও পাওয়া যাবে, ডাঁশের কামড়ও খেতে হবে না। আগেই বলা হয়েছে কুকুরগুলো যে ঘরে থাকে তার চাল টিনের। এই চালের উপর উপুর হয়ে শুয়ে থেকেই গায়ের একমাত্র রাস্তাটার দিকে নজর রাখার পরিকল্পনা করলেন অ্যান্ডারসন। ওই পথ ধরে যদি এগিয়ে আসে চিতাটা, তাহলে স্বচ্ছন্দে গুলি করতে পারবেন তিনি। তাছাড়া তার নিচেই থাকছে কুকুরগুলো, পাশের গোশালায় গরুর পাল। বাকি থাকছে দুপাশ এবং পেছন থেকে আক্রমণের সম্ভাবনা, কারণ চিতাটাকে বিশ্বাস নেই। সে সমস্যারও সমাধান করে ফেললেন তিনি। প্রচুর কাটা ঝোপ কেটে পেছনে এবং দুপাশে ছড়িয়ে দিলেই হবে। চিতার মতো ভারী একটা জানোয়ার চালে লাফিয়ে উঠতেই তা টের পেয়ে যাবেন তিনি। তার উপর কাঁটা ঝোপের ব্যারিকেড দিয়ে রাখলে একেবারে নিশ্চিন্ত হওয়া যায়। উঠে পড়লেন অ্যান্ডারসন। গতরাতের পোশাকগুলোই পরে নিলেন, কারণ এ রাতটাও খোলা আকাশের নিচে কাটাতে যাচ্ছেন তিনি। খাবার জন্য নতুন 1 প্যাকেট বিস্কুট সাথে নিলেন, চাও নিলেন। তবে ফ্লাস্ক ভেঙে যাওয়ায় বাংলোর দারোয়ানের কাছ থেকে একটা খালি বিয়ারের বোতল চেয়ে নিতে হলো। বিয়ারের বোতলে গরম থাকবে না চা, কিন্তু কি আর করা, গলাটা তো অন্তত ভেজানো যাবে তা দিয়ে। গায়ের লোকদের অ্যান্ডারসনের ইচ্ছার কথা বলতেই তারা সানন্দে কয়েক বোঝা কাটা ঝোপ কেটে তা কায়দা করে বিছিয়ে দিল চালের ওপর। কয়েকজন বুদ্ধি করে অ্যান্ডারসনের শোবার জন্য নির্দিষ্ট করা জায়গাটুকুতে খড় বিছিয়ে দিল পুরু করে। 6টা নাগাদ চালে উঠে পড়লেন অ্যান্ডারসন। সাথে সাথেই দুটো ভুল ধরা পড়ল তাঁর চোখে। এক, তিনি যেদিকে মুখ করে আছেন সেদিকে চালটা একটু ঢালু। এতে শোয়ার পর তার মাথা থেকে পা একটু উঁচুতে থাকছে। বেশিক্ষণ এভাবে শুয়ে থাকা সম্ভব হবে না। 2, তিনি বিন্দুমাত্র নড়াচড়া করলেই সশব্দে আর্তনাদ করে উঠে তীব্র প্রতিবাদ জানাচ্ছে নড়বড়ে কাঠামোতে আটকানো পুরনো টিনের চাল। গুলি করার সময় সামান্য নড়াচড়া করতে হবে তাকে, এবং তাতেই চিতাটার কাছে প্রকাশ হয়ে পড়বে তার অস্তিত্ব। কিন্তু এটুকু ঝুঁকি না নিয়েও উপায় নেই। তাই যা থাকে কপালে ভেবে তার জন্য নির্ধারিত জায়গায় শুয়ে পড়লেন তিনি। কিন্তু সে রাতে এলো না চিতাটা। খামোখাই বেকায়দা অবস্থায় শুয়ে একটা অত্যন্ত কষ্টকর রাত কাটালেন অ্যান্ডারসন। পরের দিন ভোরে বাংলোয় ফিরে গোসল সেরে খেয়ে দিয়ে ঘুমিয়ে নিলেন সারা দিনের জন্য। বিকেলের দিকে ঘুম থেকে উঠেই চিতার টোপের জন্য বেঁধে রাখা 5টা ষাঁড়ের বাচ্চার কথা মনে পড়ল তার। তাড়াতাড়ি বাংলোর দারোয়ানকে দিয়ে গায়ের কয়েকজন লোক ডাকিয়ে এনে টোপগুলোকে তদারক করতে যাবার নির্দেশ দিলেন। কিন্তু লোকগুলো জানালো সাহেবের মনে না থাকলেও রোজই টোপগুলোর খোঁজ নেয় তারা।
বাচ্চাগুলোর খাবার জন্য নিয়মিত খড় আর পানিও দিয়ে আসে। ধন্যবাদ দিয়ে লোকগুলোকে বিদায় করে দিলেন অ্যান্ডারসন। আর একটা দুঃসহ রাত কাটাবার জন্য তৈরি হয়ে চালে গিয়ে উঠলেন অ্যান্ডারসন। অতি ধীরে কাটছে সময়। মাঝরাত পেরিয়ে গেল, কিন্তু চিতাটার আসার কোনো লক্ষণই নেই। ক্রমেই 1টা বাজল, তারপর 2টো। ঘুম আসছে অ্যান্ডারসনের। হঠাৎ বোধহয় ঘুমের ঘোরেই কুকুরের ঘেউ ঘেউ ডাক কানে পৌঁছল তার। সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে উঠলেন তিনি। অতি ধীরে কয়েক ইঞ্চি সামনে গিয়ে গায়ে যাবার পথটার দিকে তাকালেন অ্যান্ডারসন। আকাশে হালকা মেঘ থাকায় তারার আলোয় তেমন উজ্জ্বলতা নেই। সেই আলোয় মোটেই কাটছে না অন্ধকার। রাস্তাটাকেও ঠাহর করা যাচ্ছে না ভালো মতো। কাজেই চিতা বা অন্য কোনো জানোয়ারের ছায়াও চোখে পড়ল না তার। হঠাৎই শব্দটা কানে এলো অ্যান্ডারসনের। রেগে গেলে ফনা তুলে যেরকম হিসিস শব্দ করে ওঠে ঘোকরা সাপ, শব্দটা ঠিক তেমনই। আবার হলো শব্দটা। মনে হচ্ছে অ্যান্ডারসনের চালার নিচে মাটিতেই রয়েছে সাপটা। অতি সাবধানে গলা বাড়িয়ে নিচে উঁকি দিলেন অ্যান্ডারসন। প্রথমে কিছুই দেখতে পেলেন না, কিন্তু একটু ভালো করে চাইতেই ওটা চোখে পড়ল তার। চালাটার কয়েক গজ দূরে রাস্তার ধূসর বালির পটভূমিকায় একটা গাঢ় রঙের ছায়া। একবার যেন নড়ল বলে মনে হলো ছায়াটা। আবার শোনা গেল হিসিস শব্দটা, এবার অপেক্ষাকৃত জোরে। চালার ভেতরে চাপা গলায় গোঁ গোঁ করছে কুকুরগুলো, যেন ভীষণ ভয় পেয়েছে কোনো কারণে। চঞ্চল হয়ে ডাকাডাকি শুরু করেছে গরুর দল। আর সন্দেহ রইল না অ্যান্ডারসনের। রাস্তার ওপর বসা ছায়াটা চিতারি। যেখানে শুয়ে আছেন অ্যান্ডারসন, সেখান থেকে নিচের ওই ছায়াটার দিকে রাইফেল তুলে নিশানা করা যায় না। তা করতে হলে আর একটু সামনে এগুতে হবে তাকে। অন্তত টিনের চালার বাইরে নিয়ে আসতে হবে মাথা আর কাঁধ। মনস্থির করে নিয়ে অতি সাবধানে 1 মিলিমিটার করে করে এগুতে শুরু করলেন তিনি। কিন্তু তা সত্ত্বেও টিন আর খড়ের গায়ে ঘষা লেগে অতি মৃদু একটা শব্দ হয়েই গেল। আর চিতার অকল্পনীয় তীক্ষ্ণ শ্রবণ শক্তির জন্য তাই যথেষ্ট। সঙ্গে সঙ্গে ভয়াবহ চাপা গর্জন করে উঠল রাস্তার উপর বসা চিতাটা। এক লাফে চালের কাছে পৌঁছে গেল সে। ঝটিতে পিছিয়ে এলেন অ্যান্ডারসন, না হলে নিচ থেকেই থাবা চালিয়ে তার মুখ চোখ চিরে দিত চিতাটা। হার্টবিট বেড়ে গেছে অ্যান্ডারসনের। যে কোনো মুহূর্তে চালে লাফিয়ে উঠতে পারে চিতাটা। অযথা অপেক্ষা করে চিতাটাকে আগে আক্রমণ করার সুযোগ না দিয়ে দ্রুত আবার সামনে এগিয়ে গেলেন অ্যান্ডারসন। নিচে উঁকি দিতেই দেখলেন চালে লাফিয়ে ওঠার প্রস্তুতি নিচ্ছে চিতাটা। মুহূর্ত মাত্র দেরি না করে টর্চের সুইচ টিপলেন তিনি। টর্চের আলোয় জলজল করে উঠল ভয়ঙ্কর 2টো চোখ। ওই চোখ দুটোর ঠিক মাঝখানে নিশানা করে রাইফেলের ট্রিগার টিপে দিলেন অ্যান্ডারসন। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে ভারী রাইফেলের গুলি খেয়ে পেছনে ছিটকে পড়ল চিতাটা। সঙ্গম এলাকার এক ভয়ঙ্কর মানুষ খেকো দানবের কবল থেকে আঞ্চলিক লোকজনকে মুক্তি দিতে খরচ হলো মাত্র 1টি বুলেট। পরদিন সকালে চিতাটাকে পরীক্ষা করে দেখতে পেলেন অ্যান্ডারসন অত্যন্ত বয়স্কা একটা বাঘিনী ওটা। রোম ওঠা মলিন গায়ের চামড়ার রং, ক্ষয়ে অর্ধেক হয়ে গেছে থাবার নখগুলো। বোঝাই যাচ্ছে স্বাভাবিক শিকার ধরতে একেবারে অক্ষম হয়ে পড়েছিল। তাই নিজেকে বাঁচিয়ে রাখার তাগিদেই শুধু মানুষ খেতে শুরু করেছিল জানোয়ারটা। কিন্তু মানুষের বুদ্ধি, সাহস আর আধুনিক মারণাস্ত্রের কাছে শেষ পর্যন্ত পরাজয় বরণ করতেই হলো তাকে। শেষ হলো আমাদের আজকের শিকার কাহিনী সঙ্গম চিতা। আশা করি কাহিনীটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনি যদি এ জাতীয় আরো গল্প শুনতে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে প্রেস করুন। এতে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।